সবাইকে স্বাগত জানাচ্ছি আরআই ল্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। দর্শক, আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি প্রধানমন্ত্রীর চীন সফর এবং প্রত্যাশা। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন ফজলুল হালিম রানা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিনি যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয় রেখেছি প্রধানমন্ত্রী চীন সফর এবং প্রত্যাশা। গতকাল আমরা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর নিয়ে কথা বলেছি এবং প্রথম এই প্রসঙ্গটা প্রত্যেকটা সফরেই এই মালয়েশিয়া এবং চীন সফর, দুই সফরকে কেন্দ্র করে প্রথম প্রশ্নটাই হয় যে আসলে প্রধানমন্ত্রী, এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির বহু বছরের পর একটা প্রথম রাষ্ট্রীয় সফর। এই সফরে মালয়েশিয়া এবং তারপর চীন, এই দুটি দেশকেই কেন বেছে নিলেন? আজকে আলোচনাটা মুন্সি ফয়েজ আহমেদকে দিয়ে শুরু করি। আপনার কি মনে হয়? আমার সহজ অনুমান হচ্ছে যে এই দুটো সুযোগ প্রথম এসছে, সুতরাং এই দুটো গ্রহণ করেছেন। এমন না যে বিশেষ কোনো একটা বার্তা দেওয়ার জন্য এই দুটো দেশ বেছে নেওয়া হয়েছে। কারণ আমরা এর আগে দেখেছি যে একসময় কথা এরকম টেলিভিশনের পর্দায় দেখেছিলাম যে ভুটান যাওয়ার কথা হচ্ছিল এবং ভারত যাওয়ার কথা হচ্ছিল। তো সেখানে আমার ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী ভুটান হয়ে ভারত যাবেন এরকম একটা চিন্তা ছিল, কিন্তু ভারত সেটা খুব হিসেবে গ্রহণ করেনি। না, তারা চাচ্ছে যে তিনি যাতে সরাসরি ভারতে যান, ভুটান অন্য কোনো হয়ে যান না। তো সেই জন্য সেটি হয় নাই। তো এদিকে চীনের দাওয়াতও আছে, মালয়েশিয়ার দাওয়াত আছে। উনি তখন মালয়েশিয়া হয়ে চীনে যাওয়ার যখন চিন্তা করলেন, সেটা কিন্তু চীন বা মালয়েশিয়া কারোই কোনো রকমের আপত্তি হয় নাই, তারা সহজে গ্রহণ করে নিল। সুতরাং এটা একটা সুযোগ তৈরি হলো, উনি সেটা গ্রহণ করলেন। এখানে সুযোগ পেলে উনি হয়তো ভারতে বা অন্য কোথাও আগে যেতে পারতেন, কিন্তু এটার আগে সুযোগটা হয়েছে, সুতরাং এখানে গিয়েছেন। তার মানে এটা দিয়ে এরকম কোনো আমি অন্তত এরকম কিছু বুঝতে পাই না যে বিশেষ কোনো গুরুত্ব, অতিরিক্ত কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে মালয়েশিয়াকে বা চীনকে অন্য অনেক কোনো দেশের উপরে। সব দেশেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। চীন, ভারত, মালয়েশিয়া, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, এই সব দেশেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। বাংলাদেশের কাছে সবার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগিতা রয়েছে। সুতরাং এটা আমাদের নতুন সরকার বেশ কয়েকদিন হয়ে গেল, সুযোগ এসছে এবং স্বাভাবিকভাবেই দেশের অভ্যন্তরে নতুন সরকার নিজেদের অবস্থান ঠিকঠাক করে নিয়ে বিদেশে যাবেন, সম্পর্কগুলো গুছিয়ে নিতে। এটাই তো স্বাভাবিক। আমাদের বিভিন্ন দেশের সাথে অনেক সহযোগিতার সম্পর্ক রয়েছে, সেগুলোকে নতুন একটা গতি সঞ্চার করা, নতুন করে আবার শুরু করা, এটার প্রয়োজন ছিল। সেখানে সুযোগ এসছে, সুতরাং প্রথমেই মালয়েশিয়া এবং চীনে যাওয়া সুযোগটা তিনি গ্রহণ করলেন। এই একই সাথে যে প্রশ্নটি, সেটি হলো যে আজকে আলোচনার প্রধান প্রসঙ্গ রেখেছি প্রধানমন্ত্রী চীন সফর এবং প্রত্যাশা। চীন সফরের প্রত্যাশাগুলো জানতে চাই এবং সেই সাথে মালয়েশিয়া সফরের প্রাপ্তিগুলো সম্পর্কে একটু জানতে চাই। এই প্রসঙ্গটি আমি শুরু করতে চাই ফজলুল হালিম রানা, আপনাকে দিয়ে। প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে এই বিদেশ সফরগুলো যখন আমরা দেখি সরকার প্রধানেরা, আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে, এবং যারা জনগণ, সাধারণ মানুষ যারা আমাদের অনেক প্রত্যাশাই থাকে যে সরকার যখন অনেকগুলো এমওইউ করে বিশেষ করে, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয় যে দেখা যায় যে সফরের এক ধরনের ধারাবাহিকতা কিংবা ব্যাক টু ব্যাক যে গভর্নমেন্টই আসুক না কেন, তারা এগুলো করেন, কিন্তু আমাদের আসলে সাকসেস কি, যেমনটা আপনি বলছিলেন যে প্রত্যাশা, আসলে প্রত্যাশার জায়গায় কিন্তু বা প্রাপ্তির জায়গা যেটা আমাদের, সেই জায়গায় কিন্তু যেমন ধরুন আপনি যেটা বলছিলেন যে মালয়েশিয়াতে কেন গেলেন প্রধানমন্ত্রী আগে, আমার কাছে মনে হয় যে সেইটা হয়তো ধরেন একটা ব্যালেন্সিং মুভ কিংবা ব্যালেন্সিং স্ট্র্যাটেজি, এটা আমরা সবাই বুঝতেছি। কিন্তু এইটা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে প্রাপ্তির জায়গায় আমরা জানি যে মালয়েশিয়া আমাদের যে ইস্যুগুলো ছিল, ইস্যুগুলো বলতে আমাদের দীর্ঘদিন যাবৎ হচ্ছে শ্রমবাজারটা বন্ধ রয়েছে, অর্থাৎ 24 সাল থেকে। এখন প্রশ্ন হলো যে 24 সালে যে বন্ধ হলো, এর পরে কিন্তু বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে কিংবা এখন যিনি প্রধানমন্ত্রী সফর করছেন, এর আগেও তো একটা সরকার ছিল।
তাই না? তো সেই সরকারের সময় আমরা তো অনেক গল্প শুনেছি, পৃথিবীর সকল মানুষ এখানে আসবে, আমাদের এখানে এসে কত কি করবে, এবং আমাদের ডাকতেছে সকল মানুষ, পৃথিবীর কিন্তু সকল সেই সময় দুয়ার তো আসলে আমাদের। বিনিয়োগটা কমে গেল। শুধু কমেই যায়নি, বরং যেটা আমরা বলি যে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় মানে এমন কোনো মানে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং নাই যেটা গত মানে ইন্টারিম রেজিমে বাংলাদেশে ঘটে নাই। এবং সেই প্রাপ্তি তো অনেক পরের কথা। আপনি যেটা কনস্ট্যান্ট ছিল আমাদের, আপনি সেটাও ধরে রাখতে পারেননি, বরং আপনি এই সম্পর্কগুলো সবার সাথে খারাপ করেছেন। আমাদের অনেক বড় বাজার মালয়েশিয়া, আপনি সেটা তো নতুন করে আপনি এঙ্গেজ হতে পারেননি তাদের সাথে। এরপরে হচ্ছে আপনার ইউএই, আপনার অনেক বড় বাজার, সেখানে এই সব জায়গায় এমনকি আপনি জানেন বোধহয় যে ভিজিট ভিসা পর্যন্ত বন্ধ রয়েছে ইউএইতে। কাজেই মালয়েশিয়াতে আমাদের এখন আপনার যেটা কথা যে প্রাপ্তি বলতে, এখানে আমার কাছে মনে হয় যে নতুন করে শ্রমবাজার তৈরি করা, এবং ওখানে বেশ কিছু অবৈধ অভিবাসী রয়েছে আমাদের, এইটা মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আপনি 2000-এর বিবেচনা বেশি। করতে পারেন, রাইট, 2000-এর বেশি। তো তাদেরকে আসলে লিগালাইজ করা, তারপরে হচ্ছে গিয়ে আপনার মালয়েশিয়াতে মূলত আমাদের প্রত্যাশা এতটুকু। এর বাইরে যেগুলো রয়েছে আমরা শুনেছি, এবারের যে কথাগুলো আসছে, যে হালাল অর্থনীতির কথা আসছে, ইনভেস্টমেন্টের কথা আসছে, সেগুলো তো সাইমালটেনিয়াসলি আছেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই সফরগুলো দিয়ে আমাদের যে প্রত্যাশা থাকে, এবং এই প্রত্যাশাটা কিন্তু একদম সাধারণ মানুষের, প্রান্তিক বলয়ে যারা দেশে বসবাস করে, তারাই তো শ্রমশক্তি হিসাবে বিদেশে যাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, এবং আমরা এই দেশে যত রকমের আমরা গল্প করি আমাদের রিজার্ভ নিয়ে, আমাদের ডেভেলপমেন্ট নিয়ে, এগুলোর পিছনে তো তাদের একটা বিরাট কন্ট্রিবিউশন রয়েছে। কিন্তু আমরা তো সেটা দেখছি যে একটা রেজিম গেল, তারা কিছু করতে পারে নাই, এবং এটাই সত্য। প্র্যাকটিক্যালি আমরা যে যত গল্পই করুক, ডেটা কিংবা স্ট্র্যাটেজি কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু তাই বলে। এবং এখন যে সরকার প্রধান গিয়েছেন, আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব যে এই সফর যেন আসলে ওই রকমের না হয় যে এক ধরনের মানে রুটিন সফর, এবং হচ্ছে গিয়ে কিংবা ধরুন সরকার প্রধান হলে কোনো না কোনো দেশ দিয়ে শুরু করতে হয়। সেক্ষেত্রে মালয়েশিয়া হোক আর চায়না হোক, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। কারণ এর আগে যারা এই দেশে সরকার ব্যবস্থায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন কিংবা প্রেসিডেন্ট হয়েছেন, তারা অনেকেই অনেক দেশ থেকে শুরু করেছেন। সবাই যে কারণে এই আলোচনাটা আসছে সেটা হচ্ছে যে কেন ইন্ডিয়া নয়, ইন্ডিয়া নেইবার কান্ট্রি, ইন্ডিয়ার একটা প্রায়োরিটির জায়গা আছে, কিংবা ওদিকে আমাদের একটা কনভেনশনও আছে। তো সেটা আপনার তারা হয়তো একটা, যেটা আমি বলছিলাম যে ব্যালেন্সিং একটা মুভ, এটা হয়তো সে কারণে এবার করেছেন। এবং সবকিছু মিলে আমাদের এখানকার যে জিওপলিটিক্যাল যে লোকেশন আমাদের, এবং যে অবস্থা চলছে বর্তমানে বিশ্ব রাজনীতির ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে, সেই সব জায়গা ক্ষেত্রে এইটা স্ট্র্যাটেজিক্যালি আমি মনে করি এটা সঠিক, এতে দোষের কিছু নেই। কিন্তু আমাদের প্রাপ্তির জায়গাটা যখন আমরা দেখব যে এখানে আমাদের অবকাঠামোগত বা ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে না, আমাদের ইনভেস্টমেন্ট আমরা পাচ্ছি না, আমাদের ইন্ডাস্ট্রিয়াল বা আমরা যেটাকে শিল্পায়ন বলি, শিল্পায়নের জন্য আমাদের যে চেষ্টা, সেখানে ইনভেস্টমেন্ট আসতেছে না। কারণ এটা নিয়েও কথা বলতে হয়, অনেক গল্প শুনেছি আমরা, একজনকে এখানে মানে করে আনা হয়েছিল, ভাড়া করে আনা হয়েছিল, এবং তিনি অনেক কিছু করে ফেলবেন, হ্যাঁ, অনেক গল্প আমরা শুনেছি। তো আসলে কি ঘটেছে সেটা আসলে মানে এক কথায় যে এত দুরবস্থা বাংলাদেশের কোনো সময় ছিল না। কাজেই এখন এই নতুন করে আপনার, তারপর আরেকটা বিষয় রয়েছে কানেক্টিভিটি, তারপরে হচ্ছে গিয়ে আপনার টেকনোলজি, এই সব বিষয়ে নাগরিক হিসাবে তো বটেই, এবং এই দেশের যারা আপনার একাডেমি নিয়ে কাজ করেন, কিংবা হচ্ছে যারা রাজনীতি করেন, কিংবা সাধারণ মানুষ যারা, সকলেরই তো প্রত্যাশা হচ্ছে যে আমাদের এখানে ইনভেস্টমেন্ট আসুক, আমাদের দেশটা স্ট্যাবল থাকুক, আমাদের এখানে আপনার পলিটিক্যাল যখন একটা মানে পিসফুল একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তখন দেশে ইনভেস্টমেন্ট হবে, দেশ ডেভেলপ করবে। কিন্তু এই বিষয়গুলো আমরা কিন্তু, এই কথাগুলো আমি এজন্য বলছি যে গত 1.5 বছর, অর্থাৎ ইন্টারিম রিজিমে বাংলাদেশের প্রাপ্তি বলতে একদমই শূন্য, শুধু শূন্য না, এবং সেইটা হচ্ছে গিয়ে আমরা বরং ইসে চলে গেছি, নেগেটিভ মার্কিং এ চলে গেছি। কাজে এই জায়গা থেকে এবং এইটা কিন্তু এই সরকারের একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ সে যদি ব্যাক টু ব্যাক মনে করেন একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে একটা সরকারের কাছ থেকে ক্ষমতা নিত, সে কিন্তু ইন্টারিম একটা গভর্নমেন্টের কাছ থেকে ক্ষমতা নিয়েছে, এবং সে যে গভর্নমেন্টটা ছিল ইলেজিটিমেট,
আই রিপিট ইলিজিটিমেট, যে যত গল্প দেখ এখন বলতে পারে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার হয়েছে, হ্যাঁ, কাজেই জনগণ ম্যান্ডেট, জনগণ আপনাদেরকে ওই ম্যান্ডেট দেয় নাই যে আপনারা এক একজন যা ইচ্ছা তাই, আমার বাঞ্চ অফ পিপল দে আর টোটালি আনএফিশিয়েন্ট, এবং তারা কিছুই সরকার পরিচালনা, এবং তারা ছিল পলিটিক্যালি বেসিক্যালি এক ধরনের হাই অ্যাম্বিশাস, এবং তাদের কোনো এক্সপেরিয়েন্স ছিল না, এবং তারা দেশটাকে যে জায়গায় রেখে গেছে, এই জায়গা থেকে বর্তমান সরকারকে এই রাষ্ট্র টেনে তুলতে হলে এবং এই চ্যালেঞ্জটা নিতে হলে তাতে তো সরকার তো হিমশিম খাবে, এটাই স্বাভাবিক। আমি শুনবো যে এই চ্যালেঞ্জটা, যেটা আমরা আসলে মাইনাসে চলে গেছি এমনটাই বলেছেন ফজলুল হালিম রানা। মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে প্রশ্নটি থাকবে, তবে বিরতির পরে এসে আপনার কাছে শুনবো। সেটি হলো যে এই মাইনাস থেকে এই চ্যালেঞ্জটাকে ফেস করে এই সফরগুলিকে সফল করতে হলে এখন সরকারের আসলে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে, প্রায়োরিটিতে রাখতে হবে বলে আপনি মনে করেন? একটা ছোট্ট বিরতির পরে এসে আপনার কাছে প্রশ্নটি থাকবে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, দেশ সম্প্রতিকের সঙ্গে থাকবে। স্বাগত আরেকবার, দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। প্রধানমন্ত্রীর চীন সফর এবং প্রত্যাশা, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম। এই অংশে শুরুতেই মুন্সি ফয়েজ আহমেদের কাছে চলে যেতে চাই এবং চীন সফরের প্রত্যাশা কিংবা গুরুত্বের জায়গাগুলো নিয়ে একটু কথা বলতে চাই। চীন সফরে কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বা বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে? অনেকে বলছে যে এটা একটা ইকোনমিক ডিপ্লোমেসি, তো সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে খুবই গুরুত্বের সাথে দেখছে বাংলাদেশ সরকার? প্রথম কথা হচ্ছে, চীনের সাথে আমাদের সম্পর্ক সবসময় ভিত্তিটা হচ্ছে অর্থনৈতিক। তবে তার মানেই না যে আমাদের অন্য যেমন রাজনৈতিক এবং আমাদের কি বলা যায় প্রতিরক্ষা বিষয়ক কোনো গুরুত্ব নেই, সেটা নয়। সেখানেও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মূল ধারাটা হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা। তো সেইখানে সেই জিনিসগুলো এটা আজকের থেকে না, এটা প্রথম মানে ঐতিহাসিকভাবে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ওইভাবেই গড়ে উঠেছে। এবং একটা বড় হচ্ছে যে চীন বেশিরভাগ সময় তারা যেসব দেশের সাথে তাদের সহযোগিতা আছে সেসব দেশের রাজনৈতিক বা অন্যান্য কোনো ব্যাপারে তারা হস্তক্ষেপ করে না। সুতরাং সাধারণত তাদের সহযোগিতাগুলো ক্ষেত্রগুলো অর্থনৈতিকই হয়, এবং সেখানে দুই পক্ষই যাতে লাভবান হয় সেরকম বিভিন্ন রকমের প্রকল্প ইত্যাদিতে তারা কাজ করে, সহযোগিতা যোগায়। তো সেইভাবে এটা থেকে এবারে কোনো পরিবর্তন নাই। চীনের দিক থেকে ওইভাবেই তারা আগাতে চায়। তারা চায় যে বাংলাদেশের যা কিছু প্রয়োজন আছে সেখানে তারা যেগুলোতে কন্ট্রিবিউট করতে পারে সেই সব জায়গায় আসবে, এবং তাতে তাদেরও লাভ আমাদেরও লাভ। এবং সেইখানে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী যে গেলেন, সেখানে ওনার দিক থেকেও এইগুলোর উপরেই জোর থাকবে। তো চীনের শক্তি কোথায়, চীন কোথায় কোথায় আমাদেরকে সাহায্য করে আসছে এবং আরও কি করতে পারে। যেমন সবসময় আমরা দেখে আসছি কি চীনের সবচেয়ে বড় জিনিস চীনের কাছ থেকে আমাদের বাণিজ্য, তাই না? চীন হলো আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। তার কারণটা কি? সে যেসব জিনিস বিক্রি করে আমরা সেগুলো চাই, অনেক দেশেই সেগুলো আছে, কিন্তু চীনের কাছ থেকে সবচেয়ে ভালো শর্তে পাওয়া যায়, ভালো দামে পাওয়া যায়, প্রয়োজন মতন পাওয়া যায়। সুতরাং আমরা চীনের থেকে জিনিসপত্র কিনি, আবার আমাদের জিনিসপত্র চীন অনেক জিনিসপত্র চীন কিনছে। সুতরাং এটা যেহেতু আমাদের মধ্যে একটা কমপ্লিমেন্টারিটি আছে, সেই জন্য এটা খুব সহজে হয়েছে এবং অনেক এগিয়েছে। বাংলাদেশের তো দরকার বৈদেশিক বাণিজ্যে আরও অনেক কিছু করার সুযোগ আছে। তো সেই সুযোগটা চীনের সাথে আমরা বেশি করতে পারি। তো অন্যদের সাথে যে করবো না তা নয়, কিন্তু চীনের সাথে এগিয়েছে, আরও আগাবে এবং এটার সম্ভাবনা অপার। আচ্ছা, এই একটা জিনিস। তারপরে বিভিন্ন ক্ষেত্রে তাদের বিনিয়োগ, বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ, প্রকল্প যখনই বলি তখন সাথে সাথে প্রযুক্তি হস্তান্তরের ব্যাপার আসে। তো সুতরাং বিভিন্ন রকমের প্রযুক্তি আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি, কারণ সেগুলো আমাদের অনেক প্রয়োজন। অনেক দেশ আছে আমাদেরকে বিভিন্ন রকমের প্রকল্প সাহায্য দিবে, কিন্তু প্রযুক্তি হস্তান্তর করে না বা অনেক ডিফিকাল্ট। চীনের কাছে সেই সমস্যাটা কম। তো সুতরাং আমরা চীনের সাথে সেই সব সুযোগ আগেও নিয়েছি, এখনও পাবো। তারপরে চীন আমাদের অনেক আগে থেকেই, আমাদের অনেক শিক্ষার্থী চীনে পড়ালেখা করতে যায়, তাদের স্কলারশিপে যায়, আবার নিজেদের খরচেও যায়। সহজ বলে অনেকে, মানে ওখানে যাওয়া সহজ, ওখানে পড়ালেখা করে আসলে সুযোগ পাওয়া যায় অনেক কিছুতে, সেইগুলো করে সেই জন্য তারা যায়। বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তা
ওখানে প্রশিক্ষণ নিতে যায়, তারা আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের বড় রকমের অবদান রাখছে। এইগুলো সব কিছু যেমন খুব গুরুত্বপূর্ণ, সাথে সাথে চীনের সাথে ভালো সম্পর্ক থাকলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের একটা মর্যাদা বৃদ্ধি পায়। তাছাড়া আশেপাশে অন্য যারা আছে আমাদের সঙ্গী সাথীরা, তারাও বুঝতে পারে যে না, বাংলাদেশ গুরুত্বপূর্ণ দেশ, স্টেবল জায়গাতে আছে। খালি স্টেবল না, বাংলাদেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে সাথে চীন যদি বাংলাদেশের সাথে আদান প্রদান করে লাভবান হয়, আমরা কেন হব না? তো সেই জন্যে বাংলাদেশের যত বেশি দেশের সাথে বেশি বেশি ভালো ভালো সম্পর্ক, তত আরো সম্ভাবনা বেড়ে যাবে। তো সেইগুলো সেই সব যে দিক থেকে দেখতে গেলে সবগুলোর কারণেই চীনের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ। এবং আমাদের বর্তমান সরকার যে কিছু চেষ্টা করছেন, যে ইতিমধ্যে আগে থেকেই যেসব সহযোগিতা আছে, আরো নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এবারের নতুন একটা শব্দ চয়ন করা হয়েছে, একটা টার্ম চয়ন করা হয়েছে, সেটা কি, যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন, যে সর্বব্যাপী কৌশলগত সহযোগিতার সম্পর্ক। এই একটা জিনিস আমরা খেয়াল করছি, চীনের কিছুদিন দু এক বছর পর পরই তারা নতুন নতুন শব্দ চয়ন করে বা টার্ম চয়ন করে, তাতে যে বোঝানোর চেষ্টা যে আমাদের যে সম্পর্কটা আছে, সম্পর্কটা আস্তে আস্তে আরো উন্নত হচ্ছে, আরো উপরের স্তরে উঠছে, উন্নীত হচ্ছে। তো সেই জিনিসটা এবারেও তারা দিয়েছে। এবং তারা এবারে আমরা শুনেছি 17টা বিভিন্ন রকমের এমওইউ চুক্তি, দুটো চুক্তি, তারপরে আরো প্রোটোকল, এসব মিলে 17টা বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট সই করা হবে। তো এমনি এমনি তো আর আকাশ থেকে এসে পড়ে না, এগুলো তো অনেক আলাপ আলোচনা, অনেক চিন্তা ভাবনা করে এগুলো ঠিক করে দুই দেশ। সুতরাং আমাদের প্রয়োজন আছে, সেটা চীন আমাদেরকে সেইগুলোতে ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে পারবে, সেই চিন্তা করে এগুলো করা হয়েছে। এবং আমি মনে করি যে এর আগে অনেকবার অনেক সফর হয়েছে, অনেক কাজ হয়েছে, কিন্তু এরকম বিস্তৃত আকারে এর আগে আমি দেখি নাই। সুতরাং সেদিক থেকে এটাকে গুরুত্বপূর্ণ বলা যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চীনের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য, তাদের কি বলে প্রযুক্তিগত সহায়তা, এবং বিভিন্ন যে আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্টে তাদের যে সহায়তা, সেইগুলো আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি ওই কথার ওই প্রসঙ্গের রেশ ধরে আপনার কাছে এই অংশে আরেকটু জানতে চাই। সেটা হলো যে আমিও এটা মনে মনে এই প্রশ্নটা ঠিক করে রেখেছিলাম, তার আগেই মুন্সি ফয়েজ আহমেদ বলে দিয়েছেন যে মালয়েশিয়া এবং চীন এমন দেশ, যে দেশগুলো কোনো দেশে বিনিয়োগ করলে অন্য দেশের কাছে এক ধরনের বার্তা পৌঁছে যে ওই দেশটি, বিনিয়োগ করা ওই দেশটি ভেতরে ভেতরে একটা স্টেবল পজিশনে আছে, এবং এটি আর সব দেশের কাছে তাকে গুরুত্বপূর্ণ করে তোলে। মানে এই চীন এবং মালয়েশিয়া সফরের এই বিষয়টি, কিংবা চীন বা মালয়েশিয়া থেকে কোনো বিনিয়োগ আসার ক্ষেত্রে আমরা এই সুবিধাটা আর সব দেশের কাছ থেকে পাবো কিনা, মানে আমি কি প্রশ্নটা করতে পেরেছি? প্রশ্ন হচ্ছে যে যদি এরকমের মালয়েশিয়া এবং হচ্ছে চায়না বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে, অর্থাৎ আপনার তাহলে অন্যান্য দেশও বাংলাদেশে ঝুঁকে পড়বে কিনা কিংবা করবে কিনা। হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে যখন একটা পলিটিক্যাল স্টেবল সিচুয়েশন থাকবে, তখন এই রকমের কান্ট্রি, বিশেষ করে আসিয়ান, এবং আসিয়ানের কিন্তু শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়া, তো মালয়েশিয়ার মতো দেশ কিংবা চায়না ডেভেলপমেন্ট পার্টনার পৃথিবীর বহু রাষ্ট্রের, কাজেই তারা যখন ইনভেস্টমেন্ট করবে এবং এটাকে আপনার অন্যদেরকে এক ধরনের কনসেন্ট্রেশন গ্রো করবে, এটা খুবই স্বাভাবিক, এটা খুবই যৌক্তিক। অবশ্যই। আর সেই সাথে আরো একটা আশঙ্কার কথা, এই অংশে খুব বেশি শুনতে পারবো না, আবার পরের অংশে এসে শুনবো। সেটি হলো যে বলা হচ্ছিল যে যদিও মুন্সি ফয়েজ আহমেদ বলছিলেন যে এটি প্রথমে এসেছে অফারটি, প্রধানমন্ত্রী সেভাবে গ্রহণ করেছেন এবং মালয়েশিয়া এবং চীনকে বেছে নিয়েছেন প্রথম সফরের জন্য, কিন্তু অনেকেই আশঙ্কা করছেন যে আমরা যে বলয়গুলোর মধ্যে আছি, বিগত সময়ে আমরা যে বলয়ের মধ্যে ছিলাম, কিংবা নতুন কোনো বলয়ের মধ্যে ঢুকতে পারতাম, এই বিভিন্ন দেশ এই সফরটিকে নিয়ে বেশ আতঙ্কে আছে এবং বেশ তাদের কাছে নেগেটিভ একটা বার্তা যাচ্ছে যে আসলে বাংলাদেশ মালয়েশিয়া এবং চীনের সাথে কি করতে চায়। আমি যদি নাম একদম উল্লেখ করে বলতে চাই, ভারত এবং যুক্তরাষ্ট্র ভালোভাবে দেখছে। দেখুন, বাংলাদেশ এখন যেটা করছে সেটা হচ্ছে মাল্টি ভেক্টর ফরেন পলিসি, এবং সেটা করতে গিয়ে তাদের, যেটা আমি প্রথম বলছিলাম, যে এক ধরনের স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং। এখন এটা ধরেন এই হেজিং স্ট্র্যাটেজিতে যেটা হয় যে আপনি ব্যালেন্স করে বেশ কিছু জায়গায়, অর্থাৎ আপনি একটা কিংবা দুটো পার্টিকুলার রাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্ট না, এই মেসেজটা আপনি কনভে করতে চাচ্ছেন গ্লোবালি।
বাংলাদেশ এখন কিন্তু এই মুহূর্তে সেটাই করছে। সে এখন সরকারের আবার সামনের দিনগুলোর অ্যাক্টিভিটির উপরেও নির্ভর করবে। সরকার যদি দেখা গেল যে কোনো কারণে চায়না সেন্ট্রিক হয়ে যায়, অর্থাৎ ধরুন ঘুরে ফিরে আবার সেই আগের কথায় যেতে হয় যে ইন্টারিম রেজিম যারা ছিল তাদের কথা হচ্ছে যে ধরো ইন্ডিয়া আমার নেইবার কান্ট্রি, তার সাথে আমার একটা হিউজ ল্যান্ড শেয়ারিং, তার সাথে আমার কানেক্টিভিটি, তার সাথে আমার এনার্জি সেক্টরের ইনভেস্টমেন্ট এবং হিউজ ইস্যু আছে আমার সাথে ইন্ডিয়ার। কিন্তু সে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা খারাপ করেছে এবং সেটা খারাপ মানে মানে সর্বকালের সব থেকে জঘন্যতম একটা সম্পর্কের মধ্য দিয়ে আমরা গেছি। তো সেই জায়গায় নিশ্চয়ই এই সরকার থাকবে না, কারণ তারা তো প্রপোজ করেছে, প্রথম অফার করেছে। এবং আমিও মনে করি যে সরকার চায়না সেন্ট্রিক হবে না। আমাদের এখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এখানকার ইনভেস্টমেন্ট নেওয়া, অর্থাৎ বিনিয়োগটা আনা। এবং সেই বিনিয়োগের ক্ষেত্রেও মানে একটা কথা আছে যে আমাদের ফরেন পলিসিতে কিংবা ইনভেস্টমেন্ট সেক্টরে অনেকে বলে যে ব্রলেস মানে অ্যাট্রাক্ট মোর ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি যত পারেন হচ্ছে ঋণ সহায়তা কম নেন। চীনের কিন্তু আবার এইটা আছে। চীন কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমরা আমাদের এই সাউথ এশিয়ার কান্ট্রি শ্রীলঙ্কার কথা জানি, আরো অনেক গল্প আছে তাদের নিয়ে। কাজেই সেগুলো আবার সরকারকে কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে যারা কাজ করেন তাদের এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ চায়না সেন্ট্রিক হওয়া যাবে না, কিন্তু আমার তো তার কাছ থেকে প্রিভিলেজ নিতে হবে, কারণ তার তো বিনিয়োগ করার মতো সামর্থ্য আছে, সেইটা তো আমার নেইবার কান্ট্রি নেই। কাজেই আমি চায়নাতে গিয়ে বা মালয়েশিয়াতে গিয়ে প্রথম সফর করে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি কোনো ভুল করেছে এমনটা আমি মনে করি না। বাট আমার কথা হচ্ছে যে এর পরের ইনিশিয়েটিভগুলো আপনি কিভাবে ডিল করবেন, হ্যান্ডেল করবেন। যেমন আপনি মানে কোনো কারণ ছাড়া কিংবা কোনো প্রয়োজন ছাড়া আপনার যুক্তরাষ্ট্রের সাথে আপনি সম্পর্ক তলানিতে নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। ঠিক তেমনি ইন্ডিয়ার সাথেও প্রয়োজন নেই। আবার সেই একই কথা যে ইন্টারিম যেটা করেছে, ট্রেড ডিল যেটা করেছে যাওয়ার আগে এবং কাইন্ড অফ গোপনে একদম, ঠিক আছে, অর্থাৎ তাদের এজেন্ডাই ছিল এরকমের একটা দুইটা, মানে এই সরকার যে সরকার ছিল তারা, এবং পলিটিক্যালি আমি আগেও বলেছি খুবই অ্যাম্বিশাস ছিল তারা, এবং এ কারণে তারা দেখেন যে ওই সময় ওই ডিলটা করেছে এবং সেখানে কিন্তু এখন বাজারে প্রচলিত আছে, জনশ্রুতি আছে, মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে, মানে উৎকণ্ঠা। ইভেন যেহেতু ওই ক্যাবিনেটে যারা ছিলেন, ফরেন অ্যাডভাইজারকে দেখলাম, তারপর হচ্ছে ল অ্যাডভাইজারকে দেখলাম, ওনারা সবাই অস্বীকার করতেছেন যে না আমরা জানতাম না, আমাদেরকে বাইপাস, মানে কেউ জানতেন না এখন। হ্যাঁ, কিন্তু ওনারা যখন চেয়ারে বসার দরকার ছিল ওনারা চেয়ারে বসেছিলেন। ওনারা যে লুটপাট করেছেন সেগুলো এখন আমরা দেখতে পাই যে সুইস ব্যাংকে গত 1.5 বছরে কি ঘটেছে বাংলাদেশের। হ্যাঁ, কিন্তু ওনারা যখন এসেছিলেন ক্ষমতায় তখন কি কি বলে এসেছিলেন এই জাতির সামনে, এই দেশের মানুষের সামনে, এই দেশের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, তাদেরকে কি বলেছিলেন তারা। এবং এসে তারা যেটা করেছেন, তারা তাদের কাজটা আখেরটা গুছিয়ে তারা চলে গেছেন। এবং শেষ সময় যেটা, এটা আমার কথা না, এটা গণমাধ্যমের কথা, মানুষের কথা, যে দেশ তারা ইউএস এর কাছে বিক্রি করে গেছেন। আমি আপনাকে এখানে থামাই, একটুখানি শুনে যাই মুন্সি ফয়েজ আহমেদের কাছে। এই মার্কিন চুক্তিটি নিয়ে জাতীয় সংসদে আমরা যেটি নিয়ে সমালোচনা করি যে জাতীয় সংসদে সরকার দলও কোনো কথা বলছেন না, বিরোধী দলও কোনো কথা বলছেন না, কিন্তু বলা হচ্ছে যে এই মার্কিন চুক্তিটি শেষ সময়ে এসে করা একেবারেই জনস্বার্থ বিরোধী একটা চুক্তি। এবং এখন যখন চীনের সাথে বিভিন্ন বিষয়ে সরকারের চুক্তি সই হবে কিংবা স্মারক সই হবে, তখন এই চুক্তিটি, মার্কিন চুক্তি কোন রকমের প্রভাব ফেলবে কিনা আপনার কি মনে হয়? আপনার বিশ্লেষণ কি বলে মুন্সি ফয়েজ আহমেদ? এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমরা কি করতে চাই। ওই একটা চুক্তির ফলে যে আমরা আটকে থাকবো এমন কোনো মনে করার কোনো কারণ নাই। আর এখন একটা সমস্যা হয়ে গেল কি, এই চুক্তিটার আমাদের দেশের পক্ষ থেকে এই চুক্তিটার সাথে খুব বেশি জড়িত ছিলেন কি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান, তার হাত দিয়ে তো চুক্তি সই হয়েছে। এবং তিনি এখন ওখান থেকে তো বের হয়ে আসতে সহজ না ওনার জন্য। এই সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা সরকার বিভিন্ন লোক বলছে, কিন্তু সরকারের পক্ষ থেকেও এক ধরনের কি বলা যায় স্বীকৃতি পাওয়া গেছে যে তারাও বুঝে যে এই চুক্তিটা ঠিক হয় নাই। কিন্তু তারাও জানে না, সেটাই বলেছে তাদের তো বলা হচ্ছে, তাদের মধ্যে অনেকেই বলছে যে তারা কিছুই জানতো না এই চুক্তিটা এমন ভাবে হয়েছে। তো সুতরাং এখানে আমাদেরকে আরো বেশি ইচ্ছা করলে সরকার ওখান থেকে সরে আসতে পারে, মানে কোনো চুক্তি বাধ্যকতা তৈরি করতে পারে না। কারণ আসলে দেশের সরকার কার কাছে দায়ী? দেশের জনগণের কাছে, জনগণের স্বার্থের কাছে। সেটার চেয়ে বড় কিছু নাই। সুতরাং ইচ্ছা করলেই আলাপ আলোচনার মাধ্যমে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলাপ আলোচনার জন্য 4টা বিভিন্ন ডায়ালগের করা হয়েছে, ব্যবস্থা আছে। সুতরাং সেই সব ডায়ালগের মাধ্যমে আমরা যে চুক্তিগুলোর যেই সব জিনিসগুলো সঠিক হয় নাই সেগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারি। এবং
আর চুক্তি হলেই যে সেটা মানতেই হবে এমন কোনো কথা নেই যদি চুক্তিটা সঠিক না হয়। সুতরাং সেইখানে আমার মনে হয় যে আমাদের সুযোগ আছে, আমাদেরকে আমাদের শির দ্বারা সোজা করে দাঁড়াতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এখন আগের মতনও নাই, তারাও ইচ্ছা করলে কিছু চাপিয়ে দিতে পারে না আজকে। সুতরাং আমরা মনে করি যে যথেষ্ট সুযোগ আছে ওই চুক্তির যেসব জিনিসগুলো আমাদের বিরুদ্ধে যায় সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে সেগুলোকে কি বলা যায় সংস্কার করবার বা সেগুলোকে বদলানোর চেষ্টা করতে পারি। সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। আর একটা বিরতি নেই, বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক থাকুন দেশ সাম্প্রতিকে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। প্রধানমন্ত্রী চীন সফর এবং প্রত্যাশা নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম এবং সেই আলোচনাতেই থাকতে চাই এবং কোনো প্রশ্ন নেই। আমি ফজলুল হালিম রানা, আপনি কিছু বিষয় তুলেছেন এবং এই সফরগুলো বাংলাদেশকে লাভবান করবে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে আরো বেশ কিছু দরজা উন্মুক্ত হবে এমনটাই আমরা আশা করছি। আমি আপনার বক্তব্য শুনতে চাই এই প্রসঙ্গে। না, আমি যেটা বলছিলাম যে ধরুন এখন এই আপনার সফরকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনার যে প্রসঙ্গ যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারপরে আমাদের ইনভেস্টমেন্ট, কানেক্টিভিটি, তারপরে হচ্ছে গিয়ে টেকনোলজি, এইসব জায়গায় আমরা ভালো করব, সেটা ঠিক আছে। কিন্তু সংকটটা হচ্ছে অন্য জায়গায়। আপনার যে শিরোনাম যে প্রাপ্তিতে তো আপনার ব্যাকলগ রয়েছে। আপনার যে ধরেন যে সময়টা এখন এই সরকার তো স্মুথলি রান করার কথা, কিন্তু এই সরকারের দেখা যায় যে ফরেন পলিসিতে ইন্টারিমের সময় যে ব্যাকলগটা ছিল সেইটা তাদেরকে এখন হচ্ছে নতুন করে রিপেয়ার করতে হচ্ছে, কাটিয়ে উঠতে হচ্ছে, যে কারণে আপনার ইট উইল টেক টাইম আমার ধারণা। কারণ হচ্ছে যে যেমন ধরেন যে প্রসঙ্গটা আসছে যে এখন কিন্তু একটা হাইপ চলতেছে যে চায়না সফর গেল তাহলে ইন্ডিয়া কি হবে। এখানে ইন্ডিয়া ইস্যু না, ইন্ডিয়ার থেকে বড় আপনার কাউন্টার পার্ট রয়েছে চায়নার, সে হচ্ছে ইউএসএ, এবং আপনি একটা ট্রেড ডিল করেছেন। ট্রেড ডিল করার পরে এবং আমরা গণমাধ্যমে দেখেছি যে স্যাটারডেতে অর্থাৎ অফিস বন্ধের দিন গিয়েও মার্কিন রাষ্ট্রদূত আমাদের ফরেন অ্যাডভাইজার বা ফরেন মিনিস্টারের অফিসে এখন কি কথা হয়েছে সেটা আমরা পাবলিকলি শুনেছি যে ওনারা ফুটবল নিয়ে কথা বলেছেন। তো স্যাটারডেতে ওনারা ফুটবল নিয়ে কথা বলুন আর যাই বলুন, আমরা বুঝতেছি যে কি হচ্ছে। হ্যাঁ, তো আমরা সেই প্রফেসি বা হাইপোথিসিস এখানে দিতে চাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে এই ধরুন এখন যদি সরকার এটাকে কিভাবে ডিল করবে এটা খুবই সেন্সিটিভ এবং খুবই স্পর্শকাতর জায়গায় একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এবং এর পিছনে আমি বারবার বলছি যে পুরো বিষয়টা হচ্ছে ইন্টারিমের সময় সংগঠিত হওয়া। আমাদের দেশের যে সুসম্পর্ক ছিল যে রাষ্ট্রগুলোর সাথে, একটা রাষ্ট্রের রেজিম চেঞ্জ হতেই পারে, সে যে কোনো রাষ্ট্রে হতে পারে। তো সেজন্য আপনার ফরেন পলিসি শিফটিং হয়ে যাবে এবং সেইটাকে ওই সময় অর্থাৎ আপনি পলিটিক্যাল যে রেটরিক গুলো ছিল ঢাকার রাজপথে, সেইটা এক জিনিস, কিন্তু খোদ গভর্নমেন্টের যারা স্পোকসম্যান ছিল, আপনার যারা অফিসিয়াল ছিল, যারা ক্যাবিনেটে ছিল, তারাও একই ধরনের অ্যাপটিটিউড করেছে বিভিন্ন রাষ্ট্রের সাথে, স্পেশালি নেইবার রাষ্ট্রের সাথে। তো এইটা তো আপনাকে কোনো সুখকর পরিস্থিতির মধ্যে রাখবে না, এটা খুব স্বাভাবিক এবং এখন কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। বাট আমার কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এখান থেকে যত দ্রুত সম্ভব সরকারের উচিত হবে এই জায়গাটাকে রিপেয়ার করা। এবং আমার ধারণা যে সরকারের একজন প্রতিনিধি যিনি ফরেন ডেস্ক দেখেন তিনি কিন্তু বলেছেন যে আমরা চায়নার সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, মালয়েশিয়ার সাথে থাকবে, আমাদের ইন্ডিয়ার সাথেও আমাদের সম্পর্ক আমরা ডেভেলপ করব, এবং তখন প্রধানমন্ত্রী সেখানেও সফর করবেন। এবং এটাই হওয়া উচিত, কারণ একটা রাষ্ট্র এবং যেখানে আমার এত বড় একটা ল্যান্ড শেয়ারিং এবং আমার সকল কিছুর উপরে তার উপরে ডিপেন্ডেন্সি রয়েছে, কাজে আমি কেন একজনের সাথে বৈরী সম্পর্ক করব। এবং এইটা তো আপনি পলিটিক্যাল সায়েন্স বলেন, ইন্টারন্যাশনাল রিলেশনস বলেন, প্র্যাকটিক্যালি বলেন, কিংবা কোনো অথরিটির জন্য দুনিয়ার কোথাও এটা সুখকর হতে পারে না। আপনি কেন আপনার অহেতুক অযাচিত কারণে আপনি রাইভাল তৈরি করবেন। কাজেই সরকারের এখন এই সফরের যে প্রাপ্তি হবে কিংবা আমাদের যে প্রত্যাশা, সেগুলোতে আমি আশাবাদী যে নিশ্চয়ই, যেহেতু চীন, আমরা চীনের দিকে ঝুঁকে পড়ি নাই, চীনও আমাদের দিকে ঝুঁকে পড়েছে। তো চীন যদি ইনভেস্টমেন্ট করে, মালয়েশিয়া যদি ইনভেস্টমেন্ট করে, আরো এরকমের অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা যখন, এবং পলিটিক্যাল সেটেলমেন্ট থাকে, স্ট্যাবিলিটি থাকে, তখন হচ্ছে গিয়ে আপনার সরকারকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সরকার কখনো যদি একটা
পার্টিকুলার কান্ট্রি কেন্দ্রিক হয়ে যায়, ধরুন চায়না সেন্ট্রিক হয়ে গেল কিংবা ইন্ডিয়া সেন্ট্রিক হয়ে গেল, সেটা আখেরে তার জন্য বিপদ হয়ে যাবে। কারণ এই সময়ে এসে এবং সরকার সেখানে থাকবে না, এ কারণেই কিন্তু তাদের এই ব্যালেন্সিং মুভ বা স্ট্র্যাটেজিক মুভ, মানে ভারসাম্যের কথা যেটা বলছি যার কারণে আমরা। কিন্তু যেটা ট্রেডিশনাল যেটা বলছিলাম বা কনভেনশনাল যেটা হয়, আপনি ইন্ডিয়া সফর করবেন কিংবা চীন সফর করবেন, সে কিন্তু এখান থেকে থার্ড একটা কান্ট্রি বেছে নিয়েছে, আসিয়ানের প্রভাবশালী এবং ইসলামিক একটা রাষ্ট্রকে সে বেছে নিয়েছে। কাজেই এই জায়গাগুলো থেকে কিন্তু বোঝা যায় যে সরকারের যে ইনটিউশন সেটা আমি পজিটিভলি দেখতে চাই। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আপনার এই পুরো রেজাল্ট আপনার ঘরে আসতে আপনাকে সময় দিতে হবে। কারণ একটা আপনি যেটা বলছিলেন যে একটা ঘাটতি তৈরি হয়েছে বা Backlog একটা তৈরি হয়েছে। ব্যাকলগ তৈরি হয়েছে এবং একটা সেটাকে কাটিয়ে উঠতে হচ্ছে সরকারকে। আমি একটু মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে চলে যেতে চাই। এই যে এই প্রসঙ্গটিতেই আমি আসতে চাই, গত 1.5 বছরের মানে বিষয়টি, সেটি হলো যে ইন্টারিমের কার্যত দেখেছি আমরা যে একটা ভারতের সাথে সম্পর্কটাকে মানে একটু আলাদাভাবে দেখেছে তারা, এবং যেটা আমি একদম মানে যদি ফজলুল হালিম রানার বক্তব্য ধরেই বলি যে সম্পর্কটাকে খারাপ করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যে আমেরিকার সাথে সম্পর্কটাকে সুন্দর করার একটা চেষ্টা করা হয়েছে সব সময়, মানে এবং আমেরিকার সাথে এই যে সবশেষ হলো একটা চুক্তি দিয়েই সেটিকে সব পরিসমাপ্তি ঘটানো হলো, যেটা আমেরিকার পক্ষে যাচ্ছে। এটার মানে এটা কি আসলে একেবারে ইন্টেনশনালি করা হলো যে ভারতের বলয় থেকে টেনে বের করে আমাদেরকে মার্কিন বলয়ে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল, এরকম কিছু বলতে পারি চেষ্টা হয়তো আমরা? ছিল, কিন্তু চেষ্টাটা খুব মিসগাইডেড ছিল। কেন? ওই যে চুক্তিটা করেছে তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের আরো খারাপ হয়েছে। সাধারণ মানুষ এবং সবাই ওই চুক্তির বিরুদ্ধে। তাতে কি সম্পর্ক ভালো হলো? সম্পর্কটা ভালো হলো না। তার মানে ওইটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, যেটা দুই দেশেরই বিপক্ষে গেছে। সুতরাং ওইটা নিয়ে বেশি চিন্তা না করে, ওইটা দিয়ে কাজ হবে না, আমাদেরকে নতুন করে ভাবতে হবে, ওইটাকে আলোচনা করে আবার সঠিক জায়গায় আনতে হবে। তো এখন আমাদের যেটা প্রশ্ন, যেটা সবাই করছে, সেটা হচ্ছে যে চীনে গেলেন, তার মানে কি ভারতকে উপেক্ষা করছেন? একদম না। এটা সুযোগের ব্যাপার। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে সুযোগ এসছে সেখানে। যেমন আমরা কিন্তু আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি অন্তত দেখেছি টেলিভিশনে আসছিল যে আমরা ভুটানে যাওয়ার চিন্তা করেছিলাম। ভুটানে তো আর শুধু ভুটানে যাওয়ার জন্য না, ভুটান হয়ে ভারতে যাওয়ার একটা চিন্তা ছিল, কিন্তু সেইটা ভারতের পক্ষ থেকে ওয়েলকাম করা হয় নাই। তার ফলে ওইটা বাদ পড়ে গেছে। এখানে আমার সরকারের আমি দোষ দেখি না, আমার প্রধানমন্ত্রীর দোষ দেখি না। কারণ উনি প্রথমে চীন বা প্রথমে ভারত এটা করতে চান নাই। এটা আমি মনে করি অত্যন্ত খুব সুচিন্তিত একটা ব্যাপার। প্রথমে অন্য কোনো দেশে যাবেন, তারপরে সেখান থেকে হয় চীন বা ভারতে যাবেন, সেটা আমি খুব সুচিন্তিত মনে করি এবং সঠিক মনে করি। এবং সেটা যেহেতু ভারত গ্রহণ করে নাই, সুতরাং উনি সুযোগ পেয়েছেন, মালয়েশিয়া হয়ে চীনে গেছেন। এখন আমরা শুনতে পাচ্ছি যে জুলাই মাসে উনি হয়তো ভারতে যাবেন। এটার হয়েছে কি, তার ফলে এখন ভারত চিন্তা করতেছে, আরে ওরা তো চীনে চলে গেল, আমরা তো সুযোগ হারাচ্ছি নাকি। তো এখন ওরা আবার, আমার ধারণা যে ওরা নিশ্চয়ই আমাদেরকে ডেকে সত্যি সত্যি জুলাই মাসে বা যত তাড়াতাড়ি সম্ভব একটা সফর করানোর চেষ্টা করবে। কারণ শেষ পর্যন্ত যেভাবেই দেখি না কেন, বাংলাদেশ ভারতের অবস্থান, পারস্পরিক যে অবস্থান, তাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুসম্পর্ক না হলে দুই দেশের জন্যই ক্ষতিকারক। বাংলাদেশের একেবারে চতুষ্পার্শ্বে, বে অফ বেঙ্গলটাও তো ভারতেরই প্রভাবের জায়গা। তো চতুষ্পার্শ্বে ভারত, আমরা ভারত বেষ্টিত হয়ে আছি, অর্থাৎ আমরা ভারতের পেটের ভেতরে অবস্থান করছি। সেখানে এই সম্পর্কটা আমাদের জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ, তাদের সাথে সুসম্পর্ক থাকা আমাদের নিরাপত্তা, আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুর জন্য এটা গুরুত্বপূর্ণ। আবার ভারতেরও শান্তির জন্য, ভারতেরও নিরাপত্তার জন্য আমাদের দেশে শান্তি থাকা, আমাদের দেশটা ভালো থাকা খুব প্রয়োজন। আমাদের দেশে অশান্তি হলে ভারতও শান্তিতে থাকতে পারবে না। সুতরাং যেভাবে দেখি, চীনের সাথে আগে সফরে গেছেন বলে যে চীনের দিকে ঝুঁকে পড়ছেন, এটা মনে করার কোনো কারণ নেই। যে কোনো বাংলাদেশে যে কোনো সরকারই আসুক না কেন, ভারতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভারতের সাথে সুসম্পর্ক করতেই হবে। এবং সেটাই আমি মনে করি যে বর্তমান সরকারও সেই চেষ্টাই করছেন। এবং একটা তো চেষ্টা আমাদের দিক থেকে ছিল, সেটা যথেষ্টভাবে কাজ হয় নাই বলে প্রথম যেটা সফল সুযোগ আসছে, সেই সুযোগ নিয়ে উনি চীনে গেছেন। কিন্তু শিগগিরই নিশ্চয়ই ভারতে যাবেন এবং অন্যান্য দেশেও যাবেন। ভারতের সাথে আমরা সুসম্পর্কের কথা বলছি, বরাবরই বলছি, এবং আমাদের কূটনীতি বা পররাষ্ট্র নীতিও সেটাই বলে যে কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। কিন্তু ভারত গত মানে এই পশ্চিমবঙ্গ নির্বাচন হওয়ার পর থেকে ভারতের বিশেষ করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা সেখানকার স্থানীয় নেতারা আছেন, তাদের আচরণ আসলে কি সেটা প্রমাণ করে যে ভারত সুসম্পর্ক চায়?
এর আগেও তো অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনি বাদ দিয়ে গেলেন। আমাদের নতুন সরকার আসার আগে জয়শঙ্কর এসে এখানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করে গেছেন। তারপরে নতুন সরকার আসলে প্রাইম মিনিস্টার মোদি নিজে মেসেজ পাঠিয়েছেন। তো এরকম আমার স্পিকার এসছে। তো সুতরাং এগুলো তো আছে, এগুলো হঠাৎ করে ভুলে যাওয়ার মতন ব্যাপার তো নয়। তো সুতরাং এইটা একটা যে এই বর্ডারে এই সমস্যাটা এটা সৃষ্টি হয়েছে, আমি মনে করি যে এটা এক ধরনের চাপ প্রয়োগের কৌশল। বাংলাদেশকে একটা চাপে রেখে বাংলাদেশ, কারণ কতগুলো ইম্পর্টেন্ট জিনিস এখন আলাপ আলোচনায় আসবে। গঙ্গা চুক্তি নবায়নের সময় এসছে, তিস্তার ব্যাপার আছে, আরো অনেক কিছু বর্ডার সীমান্তে কাঁটাতারের ব্যাপার। ওরা কাঁটাতার দিলে তো আমাদের ভালো। আমি বুঝি না মানুষ কেন এটা আপত্তি করে। আমরা আমরা খরচ করে কাঁটাতার না দিয়ে তারা দিয়ে দিলে আমাদের এই পারে উপরে যাওয়া আসা নিয়ন্ত্রিত হবে, এটা ভালো তো। কিন্তু জায়গাটার ব্যাপারে বোধহয় একটু জায়গারও কোনো ব্যাপার না, ওরা তো 150 গজের বাইরে করছে, আচ্ছা, তাই না? সেটা আন্তর্জাতিক আইনে যা অ্যালাউ করা যায় সেইভাবেই করছে। কিন্তু কথা হলো যে আমাদের চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সবার সাথে ভালো সম্পর্ক করতে হবে, তাই বলে ভারতকে বাদ দিয়ে নয়। কারণ ভারতের সাথে বাংলাদেশের যে পারস্পরিক অবস্থানটা, সেই অবস্থানের কারণে দুজনকেই দুজনের খুব দরকার এবং সুসম্পর্ক দরকার। কিন্তু সেই সম্পর্কটা যাতে নতজানু সম্পর্ক না হয়, যেটা আমরা বলে আসছি আগে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা মর্যাদাপূর্ণ সমতার ভিত্তিতে একটা সম্পর্ক। তাহলে কিন্তু আমাদের সবার জন্য সুবিধা। বাংলাদেশ যদি তার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না করতে পারে, অন্যান্য যারা অংশীদার আছে আমাদের, তারাও আমাদেরকে সুনজরে দেখবে না, সেটা আমাদের খেয়াল করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আজকে আর সময় নাই, সময় একদম শেষ হয়ে গেছে। আমি মুন্সি ফয়েজ আহমেদ এবং ফজলুল হালিম রানা দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দর্শকদের সাম্প্রতিক আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। শুভরাত্রি।